নমস্কার। কুশল ক্রিয়েটিভের পক্ষ থেকে আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বাঘের মন্তর শুরু হচ্ছে। কুশল ক্রিয়েটিভের পক্ষ থেকে বাঘের মন্তর। বাইরে বেশ শীত সেদিন। রায়বাহাদুরের বাড়ির বৈঠকখানায় বসে বেশ গল্প জমে উঠেছে। আমরা অনেকে ছিলাম। ঘন ঘন গরম চা ও ফুলুরি মুড়ি আসতে আসর একেবারে সরগরম হয়ে উঠেছে। রায়বাহাদুর অনুকূল মিত্র একজন মস্ত বড় শিল্পী। আমরা কে তার কথা না শুনেছি, তার ঘরে ঢুকে চারিদিকে চেয়ে শুধু দেখবে মরা বাঘ ও ভালুকের চামড়া, বাঘের মুখ, ভালুকের মুখ বাঁধানো ঘরগুলো দেখে মনে হয় ট্যাক্সিডার্মিস্টের কারখানায় বুঝে এসে পড়ে। কিন্তু সেদিন আর একজন লম্বা মতো পৌর ব্যক্তিকে রায়বাহাদুরকে অতি কাছে বসে থাকতে দেখে ও শিকার সম্বন্ধে দু একটি কথা বলতে শুনে বেশ অবাক হয়ে গেল। রায়বাহাদুরের সামনে শিকারের কথা বলে এমন লোক তো আজও দেখিনি। যে অনুকূল মিত্রর জীবনে 30টি রয়্যাল বেঙ্গল, 15টি লেপার্ড মেরেছেন, ভালুক ও বুনো শুয়োরের তো লেখাচোকা নেই। এছাড়া আছে গন্ডার, আছে বাইসন, আছে অজগর, পাইথন, আছে সজারু, আছে কাক, বক, হাঁস। কেন রায়বাহাদুরের পাশে বসে শিকারের কথা বলা না, লোকটা কে? বড় কৌতূহল হলো জানা। উপেনবাবু, আমাদের উপেন মাইতি আপন মনে চা খেয়ে চলেছে। তাকে দেখে বললাম, ও উপেনবাবু, ওই লোকটি কে? উপেনবাবু যেন হঠাৎ ভয় পেয়ে বলে উঠলেন, হ্যাঁ ওই কে, ঘাবড়াবেন না। ওই আধবুড়ো লোকটি কে? উনি? বলুন। বিজ্ঞ শিকারী নিধিরাম ভট্টাচার্য। নামতে যেন নায়কি পণ্ডিতের মতো শোনান। আপনি অনায়াসে বলতে পারতেন নয়ায়িক নিধিরাম সার্বভৌম। তার শিকারের ব্যাপারে উনি নিতান্ত কেউ কেটে নন। ও শিকার্য বই পড়েনি, 3টে এডিশন হয়ে গেল। আসুন আলাপ করিয়ে। ওর সঙ্গে আলাপ হয়ে গেল। নিধিরাম ভট্টাচার্য কোনো কালে চাল কলা বাঁধা পুরুষ ছিলেন না, তা তার কথাবার্তার ধরনে আগেই বুঝেছিলাম। এখন সেটা আরও ভালো করে জানা গেল। নানা স্থানের বাঘ ভাল্লুকদের শিকার কীভাবে হয় সে গল্প করলেন। রাতে কিভাবে গাছের উপর বসে কাটিয়েছেন, কোন জঙ্গলে একবার বাঘের মুখে পড়েছিলেন, ইত্যাদি নানা গল্প। লোকটি ভালো গল্প বলতে পারে। এমন সুন্দর নিখুঁতভাবে গল্প বলছিলেন যে আমরা ঘটনাগুলি যেন চোখের উপর করতে দেখছি। আরও দেখলাম নিধিরাম বেশ প্রকৃত রসিক ব্যক্তি। জ্যোৎস্না রাত্রি ও বর্ষামুখর শ্রাবণ রাত্রিগুলির এমন সুন্দর বর্ণনা দিচ্ছিলেন মুখে মুখে। আমি বললাম, একটা কিছু আশ্চর্য ঘটনা বলুন। সবই আশ্চর্য, বনের সব ব্যাপারই আশ্চর্য। তবুও কি ও দেখেনি কখনো চোখে? বিশ্বাস করে না পারে, এ আবার অতি অদ্ভুত। বাঙালি হয়ে ভূতে বিশ্বাস করে না এমন লোক তো দেখিনি। পরে কথার ভাবে বুঝলাম তিনি তন্ত্রমন্ত্রে বিশ্বাস। বললাম, আপনাদের তন্ত্রশাস্ত্রের ভূত মানে না? তন্ত্রশাস্ত্র আমি পড়ি, তন্ত্রের কথা বলছি। আমি একেবারে অতটা যেতে রাজি না। মন্ত্রের শক্তি নিশ্চয়ই আছে। ওই করে করে দেশটা উচ্ছন্নে গেল। আপনারা ইংরেজি লেখাপড়া শিখিয়েও এইসব মানেন? এবার নিধিরাম ভট্টাচার্যের উপর আমার শ্রদ্ধা হয়। আশ্চর্য মানুষ তো, আধুনিক মনোবৃত্তি সম্পূর্ণ পৌর ব্যক্তি। আমি বললাম, সুন্দরবনে আপনি গিয়েছেন? অনেকবার। এই তন্ত্র সম্বন্ধে সেখানকার একটা ঘটনা বলি। আমি বেশ এগিয়ে গিয়ে বসলাম তার কাছে। তিনটে এইসব গল্প শুনবার উপযুক্ত বটে। উনি বলতে লাগলেন, সেবার কাকডাঙ্গার ট্যাঁকে আমাদের বজরা লেগেছে। আমাদের যিনি শিকারের গুরু, খুলনার উকিল সীতাকান্ত রায়ের ভাইপো শ্যামাচরণ রায় ছিলেন আমাদের সঙ্গে। কথাটা উল্টো বলা হলো, আসলে তার সঙ্গেই আমরা গিয়েছি। নইলে আমাদের অবস্থার লোক আর বজরা কোথায় পাবে বলুন? যেখানে বজরাটা বাঁধা হলো সেইখানটা একটা খালের মুখ। গভীর বনের মধ্যে দিয়ে এসে এখানে নদীতে পড়েছি। কাঁকডাঙ্গা খাল। খালের দৃশ্য বড় সুন্দর। দুধারে হেতাল ঝোঁক, বনের মধ্যে গরান আর কলপাতার জলের ধারে টাইগার ফানের জঙ্গল। এই টাইগার ফানের জঙ্গলের মধ্যেই
সাধারণত বড় বাঘ আত্মগোপন করে থাকে। শ্যামাচরণ রায় ফর্সিতে তামাক খেয়ে নিয়ে আমাদের বললেন, কাকডাঙ্গার খালে ডিঙি ওঠা। ডিঙি বেয়ে আমরা চললাম খালের মধ্যে দিয়ে। সুন্দরবনে যারা কখনো যাননি তারা বুঝতে পারবেন না এই রকম খাল বেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কি চমৎকার রূপ চোখে পড়ে সুন্দরবন। কখনো হেঁটাল ঝোপ, কখনো অন্য লেবুর জঙ্গল, গোল গাছের সারি, কোথাও বাদামি লেবুর মতো প্রচুর ফল হয়ে আসছে, কোথাও বা হলুদ ফুল ফুটে বাতাসকে মিষ্টি করছে। অনেকে বললেন সুন্দরবন বড় একঘেয়ে, তারা গভীর জ্যোৎস্না রাতে এ বনের চেহারা কখনো দেখেন, অন্ধকারে দেখেননি, সূর্য উঠবার আগে রাঙা আলোয় মোড়া নিস্তব্ধ বনানীর রূপও শোনেন এর বিচিত্র বিহঙ্গ কাকলি। আমার গুরু শ্যামাচরণ রায় এত ভালোবাসতেন এই বন যে বাড়িতে বলেছিলেন তিনি মারা গেলে তার দেহটি যেন সুন্দরবনে সমাধিস্থ করা হয়, তার আত্মা এতে শান্তি পাবে। আমি বললাম, তিনি বেঁচে আছেন? না, বহুদিন দেহ রেখেছেন। দেহ কি সমাধিস্থ করা হয়েছিল বনের মধ্যে? না, ইঁদুর দেহ সমাধিস্থ করা নিয়ে গোলমাল হয় সমাজে, তাই হয়নি। বড় দুঃখের কথা। তারপর বলুন। শুনুন তারপর, কিন্তু একটা কথা, সবটা শেষ না হয়ে গেলে কোনো প্রতিবাদ করতে পারবেন না। বেশ বলুন। নিধিরামবাবু ভালোভাবে তামাক টেনে দম নিয়ে অনেকখানি ধোঁয়া ছেড়ে তারপর আবার বলতে লাগলেন, অনেক দূরে চলে গেলাম খাল পেয়ে। সত্যি কথা বলতে কি শিকার করার নেশার চেয়েও এই ঘন বন্যভূমির দৃশ্য আমাকে পেয়ে বসেছিল। যখন প্রায় মাইল খানেকের বেশি চলে গিয়েছি নদী থেকে, তখন খালের ধারে বন ঝোপের মধ্যে থেকে কি যেন বলে উঠল, বাবু, ও বাবুরা। আমরা চমকে উঠলাম। ডিঙির হিন্দু মাঝি বলে উঠল, রাম রাম। শ্যামাচরণ রায় গলা উঁচু করে ডাঙার দিকে চেয়ে বললেন, চুপ করো সবাই, কে ওখানে? ক্ষীণ স্বরে কে বললে, বাবু, আমি। কে তুমি? কোথায় তুমি? সামনে বেরিয়ে এসো। এই বাবু, আমি হেতাল চোখের পাশেই বসে। সত্যি এতক্ষণ লোকটাকে দেখতে না পাওয়ায় তরুণ ও স্বর অশরীরীর কণ্ঠ নিশ্চিত বলে ভ্রম হচ্ছিল বটে। এবার লোকটাকে সবাই দেখতে পেলে। ওই তো বসে আছে হেতাল ঝোপের ডাইনি। ওকে আগেও দেখা গিয়েছিল, এবার বুঝলাম। কিন্তু আলো ছাওয়ায় জলের মধ্যে দিয়ে ওকে গাছের কাটা গুড়ির মতো দেখাচ্ছিল। আমরা দস্তুর মতো অবাক হয়ে গিয়েছিল। ওকে এখানে একা বসতে থাকতে দেখে সুন্দরবনের সঙ্গে যাদের পরিচয় আছে তারা বুঝবেন এরকম বনের মধ্যে একা বসে থাকতে বাতুলেও ভয় পায়। শ্যামাচরণ রায় বললে, ও বেশ, তা ওখানে কি করছো? বাবু, হেতালের ফল খাচ্ছিলাম, বড্ড খিদে পেয়েছি, গরিব লোক। কথাটা ঠিক জবাব হলো না। খিদে পাওয়া তো শরীরের ধর্ম, সেটা আশ্চর্যের ব্যাপার নয়। এই জঙ্গলে ঢুকলে পাকা কুল ছাড়া যে আর কিছু খাবার পাওয়া যায় না তাও ঠিক। কিন্তু তুমি এখানে এলে কি করে? বাবু, আমি ফকির মানুষ, ভয় রয় করলে আমাদের চলে। আমাদের একটু নৌকায় তুলে নেবেন বাবু। কাল রনঘাটের ট্যাঁকে আমাকে নামিয়ে দিলে হেঁটে পিয়ের দরগায় গিয়ে রাত কাটিয়ে কাল সকালে বাড়ি যাব। নেবেন বাবু? তোমার বাড়ি সেখানে? কাল রনঘাটের কাছে মানিক সেনের পাড়ায়। শ্যামাচরণ বাবু কিছু বলবার আগে আমাদের ডিঙির মাঝি দুজন আপত্তি জানিয়ে বললে, নেবেন না বাবু, ডিঙির নিয়ম জানে তো। সুন্দরবনে চলতি ডিঙি থেকে পথের লোক তুলতি, সে বড্ড অপয়া। বাবু যাচ্ছেন এবার একটা শুভ কাজে। শ্যামাচরণ বাবু রেগে বললেন, তোমাদের কি বুদ্ধি? কেন বাবু? আমার শিকার হোক আর না হোক, ওকে এখানে ফেলে যাব ভাগের মুখে? নিয়ে চলো। আর এরপরে কি কথা চলবে? ডিঙি থামিয়ে তাকে উঠিয়ে নেওয়া হলো। আমাদের মনে হলো লোকটা সত্যি একজন ফকির। সাজ পোশাক দেখে অন্তত তাই আমার মনে হয়েছিল। হিন্দু কি মুসলমান বাইরের সাজ থেকে বোঝা শক্ত। আমরা চুপ করে আছি। শ্যামাচরণ রায় বললে, কি সাধনা? বাগান্নার মন্ত্র জানি কিনা তার সাধনা। আমি বললাম, সেটা আবার কি? আছে বাবু, আমার গুরু আমায় শিখিয়েছেন।
শ্যামাচরণ বাবু বললেন, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকো। না বাবু, মন্তরে বাঘ আসবে। আমরা শিকার করতে চলেছি, তুমি বাঘ এনে দিতে পারলে 10 টাকা বকশিস দেব। বাবু, আপনার দয়া, ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, ও কথা বলবেন না বাবু। লোকটাকে আমরা ততক্ষণে সবাই ঘিরে বসেছি। শ্যামাচরণ বললেন, সুন্দরবনে এক একজন লোক আছে যারা শিকারির সামনে বাঘ হাজির করে পয়সা রোজগার করে। তারা তো হাঁড়ির মধ্যে মুখ দিয়ে ডাকে, জানি। তুমি সে দলের নও তো? আপনাকে আগে বলছি বাবু, মন্তর আসল জিনিস, বাঘ টেনে আনে। এই সময় আমরা নিধিরাম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, হাড়ির মধ্যে মুখ দিয়ে ডাকা ব্যাপারখানা বুঝলাম না তো। নিধিরাম বাবু আমাদের বুঝিয়ে দিলেন, এক শ্রেণীর লোকের পেশা হচ্ছে এই যে তারা ঝোপের মধ্যে বসে হাড়ির মধ্যে মুখ দিয়ে বাঘের আওয়াজ নকল করে ডাকে। তাতে নরবাঘ যেখানে ছুটে আসে এবং সেখানে শিকারীরা বন্দুকের পাল্লায় ধরা দেয়। 5 টাকা ছিল ওদের ফি যুদ্ধের আগে, এখন কত জানি না। আমরা বললাম, এমনভাবে বাঘ আসতে আপনি দেখেছেন? অনেক দেখেছি, তবে সব সময় সফল হয় না ওদের চেষ্টা। বাঘ হয়তো সে জঙ্গলে নেই, কিংবা কাছে নেই, হয়তো মানুষের সারা পেয়ে পিছিয়ে গেছে। সে অবস্থায় কী হবে তারপর শুনুন। আমি কোন শিকারী মন্তরে বাঘ এনে দেয় এমন কথা কখনো শুনিনি। শিকার কত এগিয়ে গেল তাহলে ভাবুন তো। শিকারের সব যাদের আছে তারা জানেন একটা জ্যান্ত বাঘের পিছনে কি খাটুনিটাই হয়। মশাই, তাকে শিকার করতে হয় জঙ্গল ঠেঙাও, হয়তো মাচান বেঁধে রাত জাগো, সোজা কষ্ট মশাই। আর সেই জায়গায় যদি মন্তরে বাঘ আসে তবে শিকার কত সোজা হয়ে গেল বলুন। 5-এর জায়গায় 10 টাকা দিতে কেন আপত্তি করবে? ঠিক কথা বলুন আপনি। তারপর ঘন্টা 2 কেটে গেল। কাকডাঙ্গার খালের মাজায় এসে আমরা নগর করলাম। মাজায় মানে কি? খালের অর্ধেকটা পার হয়ে এসে সন্ধে এলো। আমরা সাহস করলাম না এখন ডাঙায় নামতে। রাতের খাবার সঙ্গে করে আনা হয়েছিল, তাই খেয়ে সবাই ডিঙিতে রাত কাটিয়ে দিলাম। সমস্ত রাত উত্তেজনায় শ্যামাচরণ বাবুর ঘুম নেই চোখে। তিনি শুধু বসে বসে ফকির সাহেবের আজকবি মন্তরের কথা শুনছিলেন। সে কতবার সাধনা করেছে বনের মধ্যে এই বাঘ আনার জন্য। গভীর থেকে গভীরতর জঙ্গলে বসে এই মন্ত্রের সাধনা করাই তার কাজ। আরও কত কি যে বাজে গল্প। সারাদিন খেটে খুটে রাতে যে একটু ঘুমোবো তার উপায় নেই। কিন্তু শ্যামাচরণ রায় স্বয়ং ফকির সাহেবের মুরব্বী, তার কথার উপর কথা বলবে কে? আমরা চুপচাপ শুয়ে ঘুমোবার চেষ্টা করলাম। শেষ রাতের দিকে খানিকটা কৃতকার্য যে হইনি তাও না। আমি বললাম, একটা কথা, আপনারা কাকডাঙ্গার খালের মাঝামাঝি এলেন কেন? বজরা ছেড়ে আসা হেতু কি? হেতু খুব স্পষ্ট। বজরায় বসে তার শিকার চলবে না। বজরা আছে নদীতে, তার একদিকে জঙ্গল, অন্যদিকে কুল কিনারা দেখা যায় কি না যায়। ছোট খালের মধ্যে না গেলে দুদিকের জঙ্গলে তো তুমি দেখতে পাচ্ছ না। তুমি তো জঙ্গলেই চড়ুই ভর্তি করতে আসুনি। নিধিরাম ভট্টাচার্য একটু তর্কপ্রিয় লোক। কেউ তার কথায় প্রতিবাদ পাছে করে এই আশঙ্কায় সর্বদাই কোমরে বেঁধে তর্কের জন্য তৈরি হয়ে থাকে। এবং গল্প শুরু করবার সময় কেন যে বলেছিলেন আমার কথার কোনো প্রতিবাদ করতে পারবে না গল্প শেষ না হওয়া পর্যন্ত, এখন তা বুঝলাম। আমরা তাকে বুঝিয়ে সুঝিয়ে সান্ত্বনা দিতে বললাম। আপনাকে মাঝে মাঝে প্রশ্ন করছি জানবার আগ্রহে, আমার গল্পের খুঁত ধরবার জন্য নয়, বলে যান আপনি। নিধিরাম ভট্টাচার্য বললেন, খুব ভালো কথা, শোনো। তারপরে আমার এই গল্প শেষ হয়ে এসেছে। যা কিছু প্রতিবাদ করবার গল্পের শেষে করতে তো তোমাদের বলছি। ডেঙ্গি নঙর করে সারা রাত্রি সেখানে থাকবার সময় সে রাতেই বুঝতে পারা গেল কি ভয়ানক জায়গায় আমরা এসেছি। জ্যোৎস্না রাত্রির আলো ছায়া বারবার কেঁপে কেঁপে উঠে ভেঙে ভেঙে যেতে লাগলো বাঘের গর্জনে। কাকডাঙ্গার খাল সম্বন্ধে শ্যামাচরণ রায় বিবেচনায় ভুল করেন। ভোরে উঠে শ্যামাচরণ বাবুকে বললাম, চমৎকার জায়গায় এসেছেন। শ্যামাচরণ রায় বললেন, কাঁচা শিকারির কথা হয়ে গেল। আগে কেন? বনের বাঘ আর শিকারির বাঘ এক নয়। ওরকম বাঘ ডাকে সুন্দরবনের বহু জায়গায়, কিন্তু চোখেও দেখতে পাবে না কোনোদিন একটি।
এই তো ফকির সাহেবকে ধরেছি, এখন ফকির সাহেবের দয়া আর আপনার হাত ধর। সকালের রোদ বেশ উঠলে আমরা সবাই ডিঙি থেকে নেমে বনের মধ্যে ঢুকলাম। আধ মাইলটার দূরে একটা ফাঁকা জায়গা আছে বনের মধ্যে, তাকে বলে হাতল বাঁধিয়ার ট্যাঙা। সেখানে আমরা রান্না করে খাবো দুপুরে। আমরা জিনিসপত্র নিয়েই নামলাম, হয়তো কে আর আবার এই বনের মধ্যে দিয়ে ডিঙিতে ফিরবে রান্নার জিনিস নিতে। মাঝে দুজনকে সঙ্গে নিলাম। এই নির্জন জঙ্গলে তারা দুটি পানি ডিঙিতে বসে থাকতে রাজি নয়। দুদিকে ঘন গোরান আর ইতালের জঙ্গল, টাইগার ফানের ঘন সমাবেশ। পা পাঁচিয়ে চলতে হলো শুলের ভয়ে। শুলো হলো গাছের বাড়ব্য শিকড়, কাদা থেকে মাথা তুলে তীক্ষ্ণ সরকির মতো খাড়া হয়ে থাকে। ঝরা পাতা তলার পা দিলেই রক্তপাত। দুধারে মাঝখান দিয়ে জুড়ি পায়ে চলার পথটা। ফকির সাহেব সকলের আগে, তার পিছনে গুরুজি শ্যামাচরণ রায়, তার পিছনে দুজন লোক, তারপর আমি সর্বশেষে মাঝি দুজন। হঠাৎ এক জায়গায় কি একটা শব্দ হলো। শ্যামাচরণ বাবু ও লোক দুজনকে চমকে দাঁড়িয়ে গেল। আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, ব্যাপারটা না বুঝতে পেরে এগিয়ে গেলাম। বললাম, কি হলো, থামলেন যে? সে সময় নজর পড়ল দলের পুরো ভাগে ফকির সাহেব ছিলেন। তিনি নেই। বলতে যাচ্ছি, ফকির সাহেব বুঝি? শ্যামাচরণ বললেন, সর্বনাশ, এমন কাণ্ড কখনো! তার পিছনের লোক দুটি তখন আড়ষ্টভাবে দাঁড়িয়ে। একজন বললে, ওরে বাবা, বাবুর ডান পাশে ঝোপ থেকেই তো। শ্যামাচরণ বাবু আড়ষ্ট গলায় বললেন, গরিব লোক, আমি মন্ত্র আওড়াতে বলেছিলাম ওকে মনে মনে। ব্যাপার তখনই শুনলাম, ডান দিকে টাইগার ফানের বড় বন থেকে ভীষণ এক রয়্যাল টাইগার লাফিয়ে পড়ে ফকির সাহেবকে তুলে নিয়ে গেছে। চেয়ে চেয়ে দেখে মনে হলো বাঁ দিকের হিতাল ঝোপের মাথাও যেন তখনও নড়ছে। আমি রুদ্ধশ্বাসে নিঃশ্বাসে বললাম, তারপর পাওয়া গেল ফকির সাহেবকে। তা কখনো যায়? ওই শেষ। একটা হিংলাজের দানার মালা কেবল একটি হেতালের ডালে বেঁধে ঝুলছিল। আমরা অনেক খুঁজেছিলাম। শ্যামাচরণ রায় বড় শিকারী, বাঘের ধারণ তাক পাক অনেক কিছু জানেন, কিছুই করতে পারলেন না। নামও জানিনি ফকির সাহেবের যে কাউকে খবর দেব। আমার গুরুজি শ্যামাচরণ রায় বলতেন, লোকটি সত্যিই গুণী ছিল, মন্ত্রের জোরে বাঘ আকর্ষণ ঠিকই করেছিল। আমার অসতর্ক কথায় মারা পড়ল। বাঘকে আকর্ষণ করতেই শিখেছিল, বাঘের হাত থেকে বাঁচার মন্ত্র তো শিখিনি। অপরাহ্নের দিকে আমরা খোঁজাখুঁজি শেষ করে কাকডাঙ্গার খাল বেয়ে বজরা ধরলাম নদীতে। মন সবারই এত খারাপ হয়ে গেল যে সেবার আমাদের শিকারে আর কোনো উৎসাহ রইল। শ্যামাচরণ বাবুকে একটা কথা আমি জিজ্ঞাসা করলাম, গুরুজি, ফকির সাহেবকে দলের আগে আগে যেতে কে বলেছিল? আপনি তো জানেন নিরস্ত অবস্থায় আগে আগে ওভাবে যেতে নেই। শ্যামাচরণ রায় বলেছিলেন, বিশ্বাস করিনি যে প্রকাশ বলে ভেবেছিলাম তোমাদের মতো। শেষ হলো আজকের মতো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বাঘের মন্ত্র। কেমন লাগছে কমেন্টে জানান এবং লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন।